গরম জলে স্নান করে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। কথিত আছে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুর থেকে অর্জুনকে নিয়ে দ্বারকা যাবার সময় এই মরু প্রদেশে রথ থামিয়েছিলেন। এখানে ত্রিকুট পাহাড়ে মহর্ষি উতঙ্গ তপস্যারত ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ মহর্ষির তপস্যা দেখে প্রসন্ন হয়েছিলেন আর বর দিতে চেয়েছিলেন। মহর্ষি বর চেয়েছিলেন, আপনি এমন কোনো বর দিন প্রভু, যাতে এখানে কোনোদিনও জলের অভাব না হয়। হোটেল থেকে বেরিয়েই প্রথমেই আমরা গিয়েছিলাম লক্ষ্মীনাথজি টেম্পল। যেহেতু মন্দিরের ভেতরে কোনো ভিডিওগ্রাফি নিতে দিচ্ছিল না, তাই শুধুমাত্র মন্দিরের সামনের পোর্শনটাই তুলেছিলাম। তবে মন্দিরটা দেখতে অপূর্ব সুন্দর। এরপর আমরা হেঁটে হেঁটে চলে এলাম দশেরা চকে, রাজারানী প্যালেসের একদম সামনে। এরপর আমরা গাইড নিয়ে চললাম জৈন মন্দির দর্শনে। আমরা গাইডের সঙ্গে পুরো সোনার কেল্লা ঘুরে দেখব। প্রথমে যাব জৈন মন্দির, তারপরে রাজারানী প্যালেসের ভেতরে যাব। জয়সালমের কেল্লার মধ্যে স্বাগত করছি, ওয়েলকাম করছি। আমার নাম সূর্য। আপনারা যে কেল্লার মধ্যে বেড়াতে এসছেন, এই কেল্লাটার অরিজিনাল নাম হলো ত্রিকুটগড়। ত্রিকুটগড় কেন বলতো? কেল্লা পাহাড়ের ওপরে তৈরি, পাহাড়ে 3টে কোণ ত্রিকুট পাহাড়, এই জন্য এটার নাম ছিল ত্রিকুটগড়। পরে সত্যজিৎ রায় নাম দিয়েছে সোনার কেল্লা। সোনার কেল্লা নামে একটা বাংলা বই এর মধ্যে শুটিং হয়, তবে থেকে এটার নাম চেঞ্জ হয়। কেল্লাটা বানিয়েছিল রাজা জয়সেল দেব। জয়সেল রাজার নাম থেকে সিটির নাম এসছে জয়সেল মের। মের মানে পাহাড়, কেল্লা পাহাড়ের ওপরে তৈরি। পাহাড়কে সংস্কৃত ভাষাতে বলা হয়েছে মেরু পর্বত। রাজার নাম ছিল জয়সেল, পাহাড়ের নাম মেরু। জয়সেল প্লাস মেরু দুটোকে মিলিয়ে সিটির নাম জয়সেল মের হয়েছে। জয়সেল 4টে গেট পেরিয়ে তবে কেল্লার মধ্যে এসছিস। এই কেল্লার মেন চক হলো দশেরা চক। এটা হচ্ছে সব থেকে বড় খোলা চক, যেটাকে বলা হয় দশেরা চক। প্রাচীন সময় জয়সলমেরে দুটো বিখ্যাত মেলা, একটা দশেরা একটা গঙ্গোর। তো দশেরা ফেস্টিভ্যালের চকটার মধ্যে সেলিব্রেশন করতো, এই জন্য চকের নাম দিয়েছে দশেরা চক। যখন মেলা হতো তো রাজামশাই মেলা দেখার জন্য রাজা থিয়েটারে এসে বসতো।
হোয়াইট মার্বেল সিংহাসনে রাজা বসত, সেখানে পাথরের মন্ত্রী বসত, সিঁড়িতে সোলজার, নিচে যারা গান বাজনা করতো মিউজিশিয়ান, সামনে চামুন্ডা মাথা মন্দির। এর আগে পাঁঠা মরিচের বলি দেওয়া হতো। এখন তো বাদ করে গভর্নমেন্ট ব্যান করে দেয়, পরে পরম্পরা বন্ধ হয়ে যায়। প্রাচীন সময়ে সামনের বিল্ডিংটা রাজবাড়ি, রাজার বাড়ির ব্যালকনিগুলো খোলা খোলা দেওয়া। বছর প্রাচীন কেল্লা, 870 বছর আগে চুনা সিমেন্টের ইউজ ছিল না। কেল্লা মরুভূমিতে তৈরিত, জলের অভাব, এই জন্য পুরো কেল্লাকে শুকনো বানিয়েছে। সে পাথরের ওপরে পাথর বসানো আছে, মজবুত করার জন্য খিলন সিস্টেম ইন্টারলক করেছে। চুনা সিমেন্ট জল কিছু নেই, ড্রাই। রাজবাড়িতে যাওয়ার আগে যে অনেক জনের হাতের ছাপ দেখছিস, ওগুলো সত্যি হ্যান্ডপ্রিন্ট। এই কেল্লাতে টোটাল 3 বার আক্রমণ হয়েছে। প্রথম যুদ্ধ করেছে আলাউদ্দিন খিলজির সেনা, সেকেন্ড যুদ্ধ করেছে মোহাম্মদ বিন তুগলক, থার্ড যুদ্ধ করেছে আমির আলী পাশা। 1294-তে প্রথম যুদ্ধ আলাউদ্দিন খিলজি করেছিল। তখন এখানকার রাজা ছিল মূল রাজ সিংজি। যখন শত্রুপক্ষ কেল্লাকে চারিদিক থেকে ঘিরে নেয়, কেল্লার 4টে গেট বন্ধ করে দেয়। গেটগুলো এত মজবুত ছিল যে বারবার আক্রমণ করার পরেও ভাঙতে পারছিল না। যুদ্ধ করতে 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 কয়েক মাস পেরিয়ে গেছে। আচানক রাজাদের কাছে খাবার দাবারের অভাব দেখা দেয়। তখন রাজা বাইরে যেতে পারছে না। তখন রাজা তার সেনাদেরকে ডেকে বললো যে আমাদের কাছে খাবার, লোকেদের ঘর, বাজার, হোটেল, রেস্টুরেন্ট, কমার্শিয়াল ফুড, এরকম কেল্লার কোথাও রাজবাড়ির মধ্যে ঢুকে গেছি, মেন এন্ট্রি। এই কেল্লাতে যে বেড়াতে এসেছি, এই কেল্লার রাজা এখনো আছে। বর্তমান রাজার নাম হলো চেতন রাজ সিংজি, যিনি কেল্লার 44তম বংশধর। দুটো ফটো আছে দেখ, যে বসে আছে উনি রাজা ছিলেন 28 নভেম্বর 2021। যিনি বসে আছে উনি মারা গেছে। মহারাবণ রাজাদের উপাধি, যেরকম চিত্তরগড় রাজাদেরকে মহারানা বলে না, রানা প্রতাপ। জয়পুর রাজাদেরকে সোয়াই মানসিং। যোধপুর মহারাজা জয় সিংজি। বিকানের রাও বিকাজি। জয়সেনের রাওয়াল, মহারাবণ জয়সেন দেব। এই জন্য নামের আগে মহারাবণ লেখা থাকে না, এর মহারাবণ বৃজরাজ। ওই যে পাথরের মধ্যে এই যে মহারাবল বৃজরাজ। তো মহারাবল রাজাদের উপাধি, এই জন্য নামের আগে মহারাবল লেখা থাকে। কেন? হিজ হাইনেস কিংবা হাই হাইনেস, যেটা রাজাকে রিসপেক্ট করা হয়। এরা ছিল চন্দ্রবংশী, এরা কৃষ্ণের জেনারেশন। যোধপুরের রাজারা সূর্যবংশী, রামের জেনারেশন। জয়সলমেরের রাজারা চন্দ্রবংশী, কৃষ্ণের জেনারেশন। ওই এদেরও সিম্বল ছাতা, এই জন্য এদেরকে বলা হয় ছত্রআলা। যাদবপতি যদু বংশের বংশধরেরা। এখান থেকে 4টে টিকিট নিয়ে নাও। দুটো স্টুডেন্ট আর দুটো বড়। 200 আর 100 ইচ। 30টা পয়েন্ট দেখে 30টা পয়েন্ট দেখে আবার দেখে রাজবাড়ি, রানীর বাড়ি, দিওয়ানে খাস, হাইস্ট পয়েন্ট, গ্যারেজ, সব থেকে উঁচু জায়গা, যেটা থেকে পুরো শহর দেখা। ক্যানন পয়েন্টের থেকে উপরে 250 ফুট উপরে যাবে, যেটা থেকে পুরো শহর নগর সিটি। রাজারানী প্যালেসে যেহেতু টিকিটের লম্বা লাইন পড়েছিল আর আমাদের হাতে সময় খুব অল্প, ওই একদিনের মধ্যেই আমাদের জয়সলমীরটা পুরো ঘুরে কমপ্লিট করতে হবে, এই কারণে আমরা সময় নষ্ট না করে চলে গেলাম জৈন মন্দির দর্শনে। একটু ফাঁকা হলে পরে রাজারানী প্যালেসটা দর্শন করে নেব আর আপনাদেরও তার সাথে দেখিয়ে দেব। এই যে আমরা এবার চলে এসেছি জৈন মন্দির দর্শনে। এখানে বাইরে জুতো খুলে ঢুকতে হয় আর মোবাইল আর ক্যামেরার জন্য আলাদা আলাদা চার্জ করা হয়।
একটা হলো জয়সলমেরের হলুদ পাথর, যেটাকে বলে ইয়েলো স্যান্ডস্টোন, বেলে পাথর। পাথরকে যত ঘষবে তত সোনার মতো কালার। বিকেলে সোনালী রঙের রোদ আর সোনালী রঙের পাথর যখন মিক্স হয় পুরো শহর সোনার মতো লাগে। এই জন্য এটাকে স্বর্ণনগরী বলে, গোল্ডেন সিটি। এই পাথরের বিশেষতা, এই পাথরের বাটিতে যদি দই পাথর, দই হয় গাঢ়া পরিণত। রিজন আপনারা যখন বাড়িতে নর্মাল দই পাথর স্টিলের বাটি আর গামলা না, স্টিল হওয়ার জন্য পরে জল ছেড়ে দেয়, দইটা পাতলা হয়, এই পাথরটা এক্সট্রা জলটাকে অ্যাবজর্ব করে নেয়, দইটা গাঢ়া করে দেয়। যেটা এখানকার বিখ্যাত, একমাত্র বিখ্যাত জিনিস সোনার পাথর বাটি, যেটা অন্য কোনো শহরে নেই, একমাত্র জয়সলমের এলে দেখা যায়। সত্যজিৎ রায় সোনার কেল্লা বইতে দেখেছিল, ফেলুদা ছিল, ওটাই হলো বিখ্যাত। সেকেন্ড মার্বেল স্টোন, মকরানা তৈরি, উদয়পুরে রয়েছে না মকরানা সিটি, মকরানা মার্বেল। এটা বালি মাটি দিয়ে তৈরি, বেলে পাথর, লাভা থেকে সৃষ্টি মার্বেল স্টোন। 3 নম্বর জীবাশ্ম পাথর, ফসিল স্টোন। এই স্টোনটাকে লোকাল থার্ড নম্বর ফসিল স্টোন, জীবাশ্ম পাথর। 12 থেকে 18 কোটি বছর আগে পুরো সমুদ্র ছিল, যে সমুদ্র নাম হলো তেথিস মহাসাগর। এটাই ছিল তেথিস সাগর, যেটা লুপ্ত হয়ে গেছে। ক্লাইমেট, ওয়েদার চেঞ্জ হতে গেছে, আস্তে আস্তে গরম বাড়তে গেছে, গরমের জন্য ভূমিকম্প হয়েছে, সমুদ্রের জলের স্তর কিছুটা হিমালয় আর আফগানের দিকে সরে গেছে। পুরো জলের স্তর যখন সরে যায়, সমুদ্র তলাতে যত বালিকণা ছিল সেগুলো মরুভূমিতে কনভার্ট হয়েছে। এই যে বিকেলে বালিয়াড়িতে যাবি কিংবা বালিয়াড়ি দেখে এসেছিস, এই বালিকণাগুলো এলো কোথা থেকে? থার্ড এজেন্ট হলো কি করে? ভগবান তো মুঠো করে বালি ফেলে দেয়নি যে বালিয়াড়ি হয়েছে। তো বালিকণা প্রমাণ করে এটা সমুদ্র ছিল। যখন সমুদ্র ছিল থেকে বানিয়ে নিতে পারবি। ফল্ডিং সিস্টেম কিভাবে? পাথরের মাঝখানে ফুটো করেছে, পাথর কেটে সুচ করেছে, এই সুচটা ফুটোর মধ্যে বসিয়েছে, এটাকে বলে ইন্টারলক। তো পুরো মন্দির এইভাবে ইন্টারলক সিস্টেমের তৈরি। দেখতে লাগছে মার্বেল স্টোনে, মার্বেলের নয়, অরিজিনাল বালি মাটি দিয়ে মূর্তি গড়া। যে কোনো এরিয়া থেকে মূর্তিটাকে ঘুরে ঘুরে দেখ, মাথাটা বডিটার সঙ্গে ঘুরে মিশে যাচ্ছে, এই মেশাকে বলা হয় কম্বিনেশন। এদিক থেকে দেখ বডিটা, ওদিক থেকে মাথাটা লাগছে জয়েন্ট, আবার এদিক থেকে এই বডিটাকে দেখ, এদিক থেকে লাগছে জয়েন্ট, আর এদিক থেকে দেখ, এদিক থেকে মাথাটা জয়েন্ট। কোনোটা জয়েন্ট নেই, একটা পাথরের উপরে এই কারুকার্যটা করেছে। অদ্ভুত ভাবে মাথাটা, ভাঁজটা রয়েছে, ভাঁজটা থেকে সজা দেখুন ঠিক মিলে গেছে। আর এদিক থেকে
জৈন মন্দির ভীষণ সুন্দর দেখতে, ভীষণই শান্ত একটা পরিবেশ, ভিড়ভাট্টা তুলনামূলক কম। আমার তো বেশ ভালো লেগেছে, চারিদিকটা ঘুরে ঘুরে অনেকটা সময় নিয়ে আমরা দেখেছিলাম। তাহলে একটা জিনিসের মধ্যে তার মধ্যে 4টে আকৃতি দিয়েছে। প্রথমে দেখুন হাতি, হাতিটা বোঝা গেল, দাঁত, হাতির সুর, হাতির দাঁত এটা, হাতির সুর এটা, আর বডি ওইটা। সেকেন্ড দেখো হিপো, হিপোর বডি এবং ফেস জলহস্তি। 3 নম্বরে মুখটা দেখলে কুমিরের দাঁত এবং সুন্দর কুমির। 4th নম্বরে রয়েছে ময়ূর, আর ময়ূরের পেছন থেকে লেজটা বেরিয়েছে। এর একটা জিনিস 4টে আকৃতি গঠন করেছে, বেস্ট আর্কিটেকচার ইন টেম্পল। যার নিচে সাপ থাকবে সে পার্শ্বনাথ, যার নিচে হরিণ থাকবে শান্তিনাথ, যার নিচে শের থাকবে কিংবা বাঘ থাকবে সে 24তম তীর্থঙ্কর মহাবীর স্বামী। এটা কোষ্ঠী পাথরের প্রতিমা, যে পাথর দিয়ে সোনা দোকানদাররা সোনা যাচাই করে। সোনায় ঘষলে বোঝা যায় এটা আসল কি নকল সোনা। পরেশনাথ, কলকাতা আছে না পরেশনাথ টেম্পল, তো যেগুলো সেই পরেশনাথ। এটা কোষ্ঠী পাথরে, কোষ্ঠী পাথর, যে পাথর দিয়ে সোনার দোকানদাররা সোনা যাচাই করে। কাছ থেকে না সোনার উপর ঘষলে বোঝা যায় এটা নকল, সেই কোষ্ঠী পাথরের পাশে। এইবার এই গেটটার ফটো নেবে তো নিয়ে নেবে, এখন খালি হবে। জৈন মন্দির তো আমাদের সকলের ভীষণ ভালো লেগেছে। এবার আমরা জৈন মন্দির থেকে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে। দেখুন রাস্তার দুপাশে প্রচুর দোকানপাট আর ভীষণ সুন্দর সুন্দর জিনিস, বিভিন্ন ধরনের ব্যাগ, টুপি, জামা কাপড়, পেন্টিং। এবার আমরা এগিয়ে চললাম সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্র মুকুলের বাড়ির দিকে। বেশ সেইভাবে এই সেই বিল্ডিংটা যেখানে গুলির সিনটা ছিল, এখানে সৌমিত্র দাঁড়িয়ে, আর ওই গুলির সিন ওই বিল্ডিংটা, ওই লম্বা বিল্ডিংটা। এইটা তাহলে ওই মেন বাড়িটা এইটা। এটা স্টিল ফটো তো। হ্যাঁ, এইটাই হচ্ছে মুকুলের বাড়ি। মুকুলের বাড়ি দেখে নেবার পর আমরা চলে যাব পরবর্তী গন্তব্যে। মুকুলের বাড়ি আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা এগিয়ে চললাম আবারও রাজারানী প্যালেসের উদ্দেশ্যে। যেহেতু দুপুর হয়ে গেছে সেহেতু ভিড় হয়তো খানিকটা কম হবে। এবার আমরা টিকিট কেটে রাজারানী প্যালেসের ভেতরে ঢুকবো আর প্যালেসটা খুব ভালো করে দেখে নেব। বর্ষা যুদ্ধ বিদ্যালয়ের মধ্যে বিষ মাখিয়ে আক্রমণ করলো। শহরে ভিউ মুভি করে নে, এমনি ছাদের উপর থেকে সুন্দর ভিউ দেখা যায়। ওই গোল গোল পাথরগুলো যুদ্ধের হাতিয়ার ছিল। যখন আলাউদ্দিন খিলজি যুদ্ধ করতে এসেছিল না, তখন রাজাদের কাছে কামান বন্দুক ছিল না, ওইগুলোকে যুদ্ধ করেছিল 600 বছর আগে করে হাতিয়ার। ওইগুলো ছুঁড়ে ছুঁড়ে আক্রমণ করতো, বাহুবলী পিকচারে দেখিয়েছিল। এই আমাদের প্রথম রাজা, উনি কেল্লা বানিয়েছিল, রাজা জয়সেন।
এখানে না জয়সেল দেব, জয়সেল থেকে জয়সেল মেয়ে, রাজার নামে শুধু নাম। এগুলো ওনাদের বংশধর। রাজারানী প্যালেস ঘুরে নেবার পর এবার আমরা কেল্লা থেকে একদম নিচে নেমে যাচ্ছি। এবার আমরা যাব পাটোয়ারি কি হাভেলি। এই কেল্লা থেকে নিচে নামা আর কেল্লায় ওঠা এটা কিন্তু হেঁটে হেঁটেই করতে হয়, বেশ কষ্টসাধ্য। যেহেতু আমরা কেল্লার ভেতরে হোটেলে ছিলাম, তাই আমাদের তো কেল্লা থেকে নিচে নেমে যাবার পর আবারও ওপরে উঠতে হয়েছে। ওপরে ওঠা তো আরও বেশি একটু কষ্টের। তবে হ্যাঁ, ভারতের মধ্যে একমাত্র লিভিং ফোর্ট, তাই এর ভিতরে থাকার অভিজ্ঞতাও একটা অন্যরকম। আমাদের বেশ ভালোই লেগেছিল। এই ওঠানামাটা বাদ দিয়ে বাকি সবটাই ভীষণই সুন্দর। এরকম 4টে দরজা পেরিয়ে তবে কেল্লার ভেতরে যেতে হয় এবং এক একটা দরজার এক একটা নাম দেওয়া আছে। এই দরজাটার নাম হচ্ছে গণেশ পোল। দেখুন দরজাগুলো কতটা বড় আর অনেক মজবুত।
এই যে দেখুন, এটা একদম হাভেলির ভেতরে, কি দারুণ না দেখতে, ভীষণ সুন্দর দেখতে। এবার আমরা লাঞ্চ সেরে অটো করে পৌঁছে গেলাম গাদিসার লেক। এটি তৈরি করেছিলেন রাওয়াল জয়সাল ভাটি 1156 সালে এবং এটি পুনর্নবীকরণ করেন পরবর্তী রাজা 1367 সালে রাওয়াল গাদিসি ভাটি। তার নাম অনুসারেই এই লেকের নাম গাদিসার লেক। লেকে বোটিংয়ের ব্যবস্থাও আছে, কিন্তু আমরা বোটে চড়িনি, এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লেকটা দেখলাম। ভীষণই সুন্দর লাগছে, দাঁড়িয়ে দেখতেও বেশ ভালো লাগে। প্রচুর ফটো ভিডিও তুলে নিলাম। ব্যাস, তারপরেই আমরা তাড়াতাড়ি করে রওনা দিলাম হোটেলের দিকে। যেহেতু আমাদের হোটেল কেল্লার ওপরে আসতে বেশ খানিকটা টাইম লাগবে হেঁটে হেঁটে, সেই কারণে আমরা তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়লাম গাদিসার লেক থেকে হোটেলের উদ্দেশ্যে। দেখুন ওই দূরে ছোট ছোট বোটগুলো দারুণ লাগছিল দেখতে। আশেপাশটা গাদিসার লেকেরও ভীষণই সুন্দর। বিকেলবেলা বসলে বেশ খানিকটা সময় কেটে যায়। কিন্তু আমরা খুব বেশিক্ষণ গাদিসার লেকে সময় কাটাইনি, যেহেতু আমাদের হোটেলটা কেল্লার ওপরে, বেশ খানিকটা হেঁটে হেঁটে যেতে হবে। যদিও গাদিসার লেক থেকে দশেরা চকের দূরত্ব মাত্র 1 কিলোমিটারের কিছু কম বেশি হবে, কিন্তু যেহেতু হেঁটে হেঁটে যেতে হবে আর বেশ ক্লান্ত লাগছিল, সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। দেখুন কেল্লায় পৌঁছতে পৌঁছতে বেশ চারিদিকে সন্ধে হয়েই এসছে। লেক দেখে ফেরার পথে কেল্লায় ওঠার সময় আমরা তো সবাই বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর তো যেন হাঁটতে ইচ্ছা করছিল না। দেখুন আমার ছেলে কেমন হেলে দুলে হাঁটছে। হোটেলে এসেই আমরা চলে গেলাম একদম হোটেলের ছাদে। ভেবেছিলাম সানসেটটাও হোটেলের ছাদ থেকে দেখব, কিন্তু আমরা হোটেলের ছাদে ওঠার জাস্ট আগেই সানসেট হয়ে গেছিল। আকাশটা যদিও বেশ লাল লাল দেখাচ্ছিল, কিন্তু সূর্য আমরা দেখতে পাইনি। এই হোটেলের ছাদ থেকে সন্ধ্যের জয়সালমীর শহরটাকেও বেশ সুন্দর দেখাচ্ছিল। একদম জোনাকির মতন চারিদিকে আলোগুলো জ্বলজ্বল করে জ্বলছিল। এই এত খাটনির পর কেল্লায় বারবার করে ওঠা আর নামা, এই পরিশ্রমটা এখানেই সার্থক হয় যে হোটেলের ছাদ থেকে বা রুমের জানলা থেকে জয়সালমীর শহরটাকে পুরো দেখা যায়। যেমন দিনের সৌন্দর্য তেমনই রাতের সৌন্দর্য, দুটো সৌন্দর্যকেই উপভোগ করা যায় একদম আলাদা আলাদাভাবে। তার জন্য অবশ্যই কেল্লার ভেতরের হোটেলেই থাকতে হবে। এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে আর আমরা ডিনার সেরে রুমে ফিরে এসেছি। দেখুন আমাদের রুমের জানলা থেকে রাতের জয়সলমীর শহরকে দারুণ সুন্দর দেখাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে রাজস্থান ভ্রমণ অভিজ্ঞতার অন্য আরেকটি ভিডিওর সাথে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অনুরোধ রইল পাশে থাকবার। পরের ভিডিওতে থর মরুভূমি নিয়ে আপনাদের সামনে আসছি। আশা করি সেই ভিডিওটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার।